ঢাকার একজন নির্বাচিত মেয়র এবং অপর একজন সাবেক মেয়রের ভেতরে ব্যাপক মতপার্থক্য এবং ব্যাপক অভিযোগ উত্থাপন দেখা গেল। এবং এই মুহূর্তে যেই পৌরসভা নির্বাচনগুলো হচ্ছে সেখানে নোয়াখালীর একটি আসনে একজন প্রার্থীর কথা জাতীয় পর্যায়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। তিনি আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করছেন এবং এই যে বিভিন্ন জায়গাতে এখন নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে একজন নেতা অন্যজন নেতার বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছেন, একজন অন্যজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উত্থাপন করছেন। রাজনীতিতে এই কথাগুলো বেশ ছড়িয়ে পড়ছে। এগুলো কি রাজনীতির ভেতরকার অন্তর্দ্বন্দ্বেরই প্রকাশ, নাকি ভেতরে ভেতরে বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হতে চলছে যা আমরা লক্ষ্য করছি না? আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি SSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আজ আমরা আলোচনা করব রাজনীতির অন্তর্দ্বন্দ্ব নিয়ে। আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাত MP, আমার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি MP। আমি আলোচনা শুরু করতে চাই শামা ওবায়েদ আপনাকে দিয়ে। এই যেসব কথোপকথন এখন জনপ্রিয় হচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে, লোকজন ভাইরাল করছে, এগুলো কি রাজনীতির অন্তর্দ্বন্দ্বের প্রকাশ? কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে নিউজ 24 এর সকল দর্শককে এবং বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, রাজনীতিতে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, রাজনীতিতে প্রতিযোগিতা সবসময় ছিল, সবসময় থাকবে এবং এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ তো গত 12 বছর ধরে ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকার কারণে ওনাদের অনেক ধরেন আমি তৃণমূল থেকে শুরু করে একেবারে সেন্ট্রাল পর্যন্ত ওনাদের যে বড় বড় নেতারা আছে তাদের সবার কথাই বলছি, যারা কিন্তু অনেকেই কিন্তু ওনাদের ভাগ বাটোয়ারার মানে যে দুর্নীতি হয়েছে গত 12 বছরে অনেকেই ভাগ পেয়েছে, আবার অনেকেই ভাগ পায়নি। এখন এই আপনি যে দুই মেয়রের কথা বললেন, এই দুই মেয়রের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। আমরা দেখেছি গত বছর এবং তার আগের বছর যখন বাংলাদেশের মানুষ, ঢাকার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছিল, তখন কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে উঠেছিল এবং তখন সাইদ খোকন সাহেব মেয়র ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাপস সাহেব এসেছেন, উনি তো মানে প্রধানমন্ত্রী পরিবারের একজন সদস্য, তো উনি আসার পরে দেখতে পাচ্ছি যে খোকন সাহেব আবার ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চালাচ্ছে। আমি মনে করি একজন নাগরিক, একজন থার্ড মানে একজন মানে নিরপেক্ষ একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এইটা তদন্ত, দুজনের দুর্নীতি তদন্ত হওয়া প্রয়োজন, কারণ দুজনেই দুর্নীতিতে নিমজ্জিত, দুজনই সিটি কর্পোরেশনের টাকা চুরি করেছে, দুজনই জনগণের টাকা চুরি করেছে। কিন্তু এখন ভাগ বাটোয়ারা যেহেতু পাচ্ছে না, হয়তো খোকন সাহেব যথেষ্ট ভাগ পাচ্ছেন না এখন দুর্নীতির টাকা পয়সা, সেই কারণে হয়তো তাপস সাহেবের বিরুদ্ধে ওনার অভিযোগটা আরো প্রকট হয়ে দেখা দিয়েছে। তদন্তের আগে আপনি কথা বলছেন, সেটা আমি মনে করি দুজনের দুদক যে একটি প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, যেটাকে সরকার বিভিন্ন সময়ে বিরোধী দল এবং নিজের দলের লোকের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রেডি রাখে, সেই দুদককে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং সকল প্রকার দুর্নীতির যে অভিযোগ উঠছে সেগুলো তদন্ত করে দেখার প্রয়োজন। জি, আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক হাবিবি মিল্লাত MP, শামা ওবায়েদ বলছেন যে ভাগ বাটোয়ারাতে মিল না হওয়ায় অন্তর্দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে, যেটিকে আমরা রাজনীতির অন্তর্দ্বন্দ্ব বলছি। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক এবং আলোচকবৃন্দকেও। আপনারা জানেন উনি চমৎকার কথা বলেন, সবসময় জানি, কিন্তু এই কথাটা আমি বুঝতে পারলাম না যে উনি কিভাবে জানলেন। অবশ্য আমি জিজ্ঞেস করছি যে উনি কিভাবে জানলেন যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে, এই জন্য এই সমস্যাটি। এটা আমি জিজ্ঞেস করে রাখলাম, প্রশ্ন যখন ওনার সময় আসবে প্লিজ জিজ্ঞেস করবেন আপনারা, আমি জিজ্ঞেস করেছি কথাটা। উনি ভিতরের খবরটা কিভাবে জানলেন যেখানে আমরা একই দল করে একই সাথে থেকে আমরা জানি না। আর একটি ব্যাপার খেয়াল করে দেখেন যে
ব্যারিস্টার তাপস কিন্তু মেয়র হয়েছেন বেশ কিছুদিন আগে, এবং জনাব সাইদ খোকন তিনিও কিন্তু মেয়রশিপ ছেড়েছেন অনেক আগে। এর মধ্যে কোনোদিন কিন্তু কোনো কথা হয়নি। কথাটি হয়েছে কখন? কিছু দোকান ভাঙা নিয়ে, কিছু দোকানের বৈধ অবৈধতার প্রশ্ন তুলে, এবং স্বাভাবিকভাবেই একে অন্যের আগের মাথায় কিছু কথা হয়তো বলেছেন, যেটা একজন মানুষের পক্ষে হয়তো সম্ভব, তবে তারা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা সংযত হলে ভালো করতেন। তৃতীয় কথাটি হচ্ছে, দেখেন ব্যারিস্টার তাপস কিন্তু আজকে বলেছেন তার বিরুদ্ধে, সাইদ খোকনের বিরুদ্ধে মামলা অতি উৎসাহিতরা করেছে, এবং এই কাজগুলো আসলে এই যখনই উৎসাহী লোকজন, বেশি উৎসাহী লোকজনের মধ্যে চলে যায়, তখন এই ঘটনাগুলো ঘটতে থাকে। আরো কিছু কিছু কথা আছে যে দুর্নীতি দমন কমিশন তো সরকারি দল বিরোধী দল বুঝবে না, তারা সকলের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার অর্থই না যে এইটা রাজনৈতিক কারণে কারো বিরুদ্ধে ব্যবহার করা হয়, বা রাজনৈতিক কারো বিরুদ্ধে ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করা হয়। তা আমরা যেটা মনে করি, শুধু এখানে নয়, আরো আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু একটি গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক দলে মানুষের ভিন্ন মত প্রকাশের ব্যবস্থা আছে, এবং এই কাজটি যদি কেউ করে, সেটা হয়তো বা আপাত দৃষ্টিতে মনে হতে পারে দলের বিরুদ্ধে বা দলের বাইরে, আসলে কিন্তু দলের বাইরে কেউ না, দলের বিপক্ষেও কেউ কোনো কথা বলে না। তারা হয়তো স্থানীয় পর্যায়ে কোনো সমস্যার কারণে নিজেদের অভিব্যক্তিটা প্রকাশ করেন, এটাও কিন্তু বিভিন্ন জায়গায় হয়, এবং এতে গণতন্ত্রে যে এটা মানা আছে তাও কিন্তু নয়। কিন্তু যারা বারবার বলেন যে আমার গলা চেপে ধরা হয়েছে, কথা বলতে দেওয়া হয় না, তাদের সামনে যদি আবার কোনো কথাবার্তা বলা হয়, তখন বলা হয় যে এটা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সত্যিকার অর্থে কিভাবে আমরা কথা বললে বিরোধী দল খুশি থাকবে? আসলে বিরোধী দল কোনোদিনও জীবনে খুশি থাকে না। সেটা আমাদের যারা বিরোধী দল বর্তমানে আছে বা যারা সংসদের বাইরে আছেন, তাদের খুশি করা তো সরকারি দলের পক্ষে সম্ভব না, কারণ তাদের প্রত্যেকেরই একটি টার্গেট আছে। টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া। সেই ক্ষমতায় না যাওয়া পর্যন্ত আসলে তাদেরকে সন্তুষ্ট করা আসলেই সম্ভব নয়, এবং সেই কারণে হয়তো তারা মনের খেদোক্তি, না পাওয়ার বেদনা, এসব থেকে তারা বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করেন বা কথা বলেন। সেগুলো আমরা শুনতে অভ্যস্ত হয়ে গেছি, বাংলাদেশের জনগণ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। দেশে যে গণতন্ত্র আছে, টিভি টক শো বলেন, সাংবাদিক সম্মেলন বলেন, কিংবা এই যে ঢালাও ভাবে কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে তার প্রমাণ। আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু আপনাদের সেই বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে কিন্তু কেউ কোনো কথা উঠাচ্ছে না। কেউ কিছু বলছেন? আমি কি ওনার কথা একটা উত্তর দিতে পারি? ওনার কথা আমার কথা তো শেষ হয়নি এখনো। আচ্ছা বলেন। হ্যাঁ, যদি শেষ হতো, উত্তর তো আপনি অবশ্যই দিবেন। আমি আসলে উত্তরের জন্য না, আমি ওই উত্তরটি ওইটাই চেয়েছি যে কিভাবে আপনি বললেন যে অন্তর্দ্বন্দ্ব সম্বন্ধে আপনি জানেন। তো আসলে কোনো কথা বললে, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, একটি বড় দলের একটি বড় পদে আছেন, আপনি জাতীয় নেত্রী, আপনাকে অবশ্যই সে ব্যাপারে নিশ্চয়ই গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া আপনি কোনো কথা বলেন না, সে ব্যাপারটি বলবেন। আর আওয়ামী লীগের কথা বারবার যেটা বলি, যে বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল যেটি বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এবং সেই গণতান্ত্রিক দলে এত বড় একটা দলে 2-4 জনের কথাবার্তা শুনে যদি সেটা টিভি টক শোর বিষয় হয়ে যায়, সেটাও কিন্তু চিন্তা ভাবনার। কিন্তু লাখো লাখো কোটি কোটি কর্মী বাহিনী কি চিন্তা করছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলতে পারি। ধন্যবাদ, আমি এখানে থামছি। সমাবেদ বলুন, আপনি কি বলতে চাচ্ছিলেন? না, আমি কয়েকটি কথার উত্তর দিতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি কিভাবে জানলাম এটা, আমার এদেশের নাগরিক হিসেবে আমার একটা অবজারভেশন। কারণ আপনি নিজেই বলেছেন এতদিন কিন্তু কিছু বলে নাই সাইদ খোকন, হঠাৎ করে এতদিন পরে একটা সুনির্দিষ্ট অভিযোগ কেন দিলেন? তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু উনি মেয়র হতে পারেননি, এবং না হওয়ার কারণে যেসব সুযোগ সুবিধা দুর্নীতি করার ওনার সুযোগ ছিল সেটা থেকে উনি বঞ্চিত হচ্ছেন, সে কারণে উনি বলছেন। এবং তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু ওনার সুনির্দিষ্ট অভিযোগ আছে যে ঢাকা ডিএনসিসির ফান্ড উনি ওনার নিজের ব্যাংকে ট্রান্সফার করেছেন, এবং জমি নিয়ে কথা বলেছেন, এবং সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু উনি দিয়েছেন। আমার কথা হলো যে এই জিনিসগুলো খতিয়ে দেখা দুদকে নিরপেক্ষ জায়গা থেকে প্রয়োজন। আজকে সাইদ খোকনের নামে মামলা কেন হবে? যেহেতু তাপস সাহেবের বিরুদ্ধে কথা বলছে, তাপস সাহেব কিন্তু বলেছে যে উনি ক্ষোভ থেকে, এই খোকন সাহেব এই কথাগুলো বলেছে। ক্ষোভটা কিসের? মেয়র না হওয়ার ক্ষোভ, দুর্নীতি না করতে পারার ক্ষোভ, এসব ক্ষোভ থেকে কিন্তু এইসব কথাগুলো উনি বলেছেন। ওবায়দুল কাদেরের ভাই যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু অত্যন্ত, উনি ফেনীতে বসে পৌরসভার নির্বাচনে হয়তো কথাটা বলেছেন, কিন্তু কথাটা কিন্তু বাংলাদেশের আপামর জনতার কথা।
এবং সেই উনি যখন কথাটা বলেছেন সেটা কিন্তু ভাইরাল হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের হাততালি পড়েছে। কথাটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হলে এদেশে এমপিরা পালানোর জায়গা পাবে না। এই কথাটা কিন্তু ওবায়দুল কাদের সাহেবের ভাই বলেছে। পরের দিন ওবায়দুল কাদের সাহেব কিন্তু সূক্ষ্মভাবে উনি যেভাবে স্বভাবচরিত ভাবে উনি বক্তব্য রাখেন, ওনার প্রেস ব্রিফিং করেন, সেখানে কিন্তু উনি বলেছেন যে প্রধানমন্ত্রী চাইলে এইসব লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। সূক্ষ্মভাবে কিন্তু উনি ওনাকেও একটা থ্রেট দিয়েছেন। এবং আমরা জানি এবং মানুষ সকলে কিন্তু মানে কানাঘোষা করে যে আপনাদের আওয়ামী লীগের যে প্রধান উনি আপনাদের সকলের বিরুদ্ধে ফাইলপত্র কিন্তু দুদকে রেখে দিয়েছেন। আমি দেখি না যে কেউ আপনি ট্রাম্পের উদাহরণ দিলেন, আমাদের দেশে বিটিআরসির ক্ষমতা আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট বা সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করবে? এই ক্ষমতা নাই এবং সেই গণতন্ত্র আমাদের দেশে নাই। সুতরাং ট্রাম্পের আমেরিকার অন্য কোনো দেশের উদাহরণ দিয়ে আমাদের দেশে লাভ নেই। একটা ছোট প্রশ্ন করি, ট্রাম্প যেভাবে টুইট করেছে, টুইটারকে ব্যবহার করেছে, সজীব ওয়াজেদ জয় কি সেভাবে টুইটার ব্যবহার করে বাংলাদেশে? ছাড়া ক্ষমতা আছে তাদের, এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে লেগেছে। আচ্ছা, সমবেত আমি আপনার কাছে আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বিরোধী দলকে কখনোই সরকারি দল খুশি করতে পারে না, প্রফেসর মিল্লাত বলছেন, কি বলবেন আপনি? জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব দিচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি, বলুন। জি ধন্যবাদ। জি আসলে অবশ্যই সরকারি দলের কাজকর্মে বিরোধী দল খুশি হবে বা বিরোধী দল সরকারের খুশি করতে কথা বলবে, ব্যাপারটা এমন না। তবে সাম্প্রতিক সময়ে কিছু কথা বিস্ফোরণ ঘটছে, যেমন আমাদের তাপস ভাইয়ের সাথে সাইদ খোকনের কথা বিস্ফোরণ, ওবায়দুল কাদের সাহেবের ভাইয়ের কথা বিস্ফোরণ, হঠাৎ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার একটা, আওয়ামী লীগের আত্মসমালোচনার একটা বিশাল হঠাৎ করে একটা ক্ষেত্র মনে হচ্ছে খুলে যাচ্ছে, হুইচ ইজ গুড যদি পজিটিভলি আমরা দেখি যে আত্মসমালোচনা তো প্রয়োজন। আমরা সবসময় মনে করেছি বাংলাদেশের রাজনীতিতে তিনটি বড় ব্যত্যয় ঘটে গেছে। এক, আমাদের নির্বাচন ব্যবস্থাটা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দুই, ভোটাররা রাজনীতি বিমুখ অথবা ভোট বিমুখ হচ্ছে। তিন, আওয়ামী লীগের সামনে শক্ত প্রতিপক্ষ দৃশ্যমান ছিল না গত 5-7 বছর। এর ফলে আমি সবসময় বলে আসছি যে সেক্ষেত্রে উদার একটি বিরোধী দল আমাদের আস্তে আস্তে তৈরি হতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের সেলফ রেস্টেইন, সেলফ ক্রিটিসিজম, সেলফ কারেকশন এটা অনেক আগে থেকে অত্যন্ত প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে অবশ্যই যে কথাগুলো হচ্ছে একটু নগ্নভাবে হচ্ছে, আমি এতটা নগ্নভাবে আশা করিনি। বিশেষ করে ঢাকার বর্তমান মেয়র এবং সাবেক দুই মেয়র দুজনই ম্যাচুর পলিটিশিয়ান, দুজনই এডুকেটেড, দুজনই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অসাধারণ ভালো, তারা দুজনেই দুজনের কথার ক্ষেত্রে অনেক সংযত হতে পারতেন। কারণ রাজনীতিবিদরা যখন একজন আরেকজনকে কটাক্ষ করে নোংরা কথা বলে তখন রাজনীতি সম্পর্কে একটা খারাপ মেসেজ চলে যায়। এখন আমাদের দেশের সবচেয়ে বেশি প্রয়োজন যে আপনার একটা অপোনেন্ট, সেটা জাতীয় পার্টি সংসদে 26টি দল নিয়ে আছে। আজকে জাতীয় পার্টি যদি 100টি আসন নিয়ে থাকতো অবশ্যই জাতীয় পার্টি সেই ভূমিকাটা অনেক বড় অংশে আরো পালন করতে পারতো, কিন্তু করছে। আমি আজকে উত্তরবঙ্গে আছি, আমি 4টা মেয়র ইলেকশন দেখছি এবং যদি সুষ্ঠু ভোট হয় এই 4টি মেয়র ইলেকশনেই জাতীয় পার্টি জয়লাভ করবে। এখন ভোট সুষ্ঠু কতটুকু হবে বা হবে না, এখন যখন বারংবার দেখা যায় যে ডিজার্ভিং ক্যান্ডিডেটটা হেরে যায় বা হারিয়ে দেওয়া হয়, তখন এই যোগ্য, এই সৎ, এই ত্যাগী, এই মাটির সাথে সম্পর্কযুক্ত অনেক নেতারা পরে আর রাজনীতি করতে, ভোট করতে আগ্রহ হয় না। তখন দেশের এবং রাজনীতির ভোটের একটা বিশাল ক্ষতি হয়ে যায়। একা আওয়ামী লীগ ওই ঘাটতি পূরণ করতে পারবে না, একা আওয়ামী লীগ ওই ডিফিসিটটা পূরণ করতে পারবে না, ইতিহাস তাই বলে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে অবশ্যই অন্তত একটা গুরুত্বপূর্ণ কিছু জায়গায় লাগবে বলছেন আপনি। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনার কাছে আসবো অধ্যাপক হাবিবে মিল্লাত। মির্জা কাদেরকে উদ্ধৃতি দিয়ে শামা ওবায়েদ বলছেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা পালানোর পথ পাবে না, কি মত আপনার? আপনি কিন্তু ওনার কথাটা শুনেছেন, উনি বারবার বলেছেন যে উনি ধারণা প্রসূত কথা বলছেন, যে উনি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের, আমি ধারণা করে কথা বলছি, অনুমান করে কথা বলছি। আসলে ধারণা প্রসূত, আমি আসছি সেখানে, ধারণা প্রসূত বা অনুমান নির্ভর কথার বিরুদ্ধে কথা বলা আসলে কোন সাধারণ জ্ঞান সম্পন্ন লোকের বলা উচিত কিনা সেটা আমি বুঝতে পারছি না। তবে যেটা আমি বুঝতে পারছি, উনি কিন্তু অর্ধেক বলেছেন আর অর্ধেক মুখের মধ্যে রেখে দিয়েছেন। উনি বলেছেন
যে পালাবার পথ পাবে না। তার সাথে যেটা যোগ করা ছিল, আমি কিন্তু নোয়াখালীতে রাজনীতি করি, নোয়াখালীর বাইরে আমি কোনো কথা বলি না, এটা স্থানীয় রাজনীতির কথা বলেছি। উনি কিন্তু বারবার একই দিনে একই কথা বলেছেন, এই কথাটি উনি হয়তো পুরো পড়েননি বা পুরো দেখেননি, এই জন্য হয়তো বাদ পড়ে গেছে। উনি বারবারই উল্লেখ করছেন এবং যতবারই কথা বলছেন ততবারই কিন্তু নোয়াখালীর সম্বন্ধে বলছেন। আরেকটি কথা, বাংলাদেশে 326টির মতো, যদি আমি ভুল না করি, পৌরসভা নির্বাচন আছে। একটা ধাপ হয়ে গেছে, দ্বিতীয় ধাপ 16 তারিখে হবে, সেইখানে প্রায় 61 জন, তার পরবর্তী ধাপে 64 জন, তার মধ্যে 63 জন মেয়র নিয়ে আমরা কোনো কথা বলছি না। ব্যতিক্রম তো থাকবেই, ব্যতিক্রম সারা পৃথিবীতেই আছে, বাংলাদেশেও আছে। সেই হিসেবে মির্জা আব্দুল কাদের কথা বলছেন, হ্যাঁ তিনি যে খুব খারাপ কথা বলছেন তা নয়, কিন্তু এই তিনি তো এমন একটি দলের বিরুদ্ধে কথা বলছেন যে দলটি রাষ্ট্র ক্ষমতায় রয়েছে এবং সেই দলের নেতাদের তিনি তুখুর সমালোচনা করছেন, বাকি সব মেয়র প্রার্থীরা সেটি করছেন। তিনি যে দলটি ক্ষমতায় আছে সেই দলকে সমালোচনা করা যাবে না, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। দ্বিতীয়ত হচ্ছে, তিনি নেতাদের বিরুদ্ধে, তিনি কিন্তু স্থানীয় নেতাদের বিরুদ্ধে বেশি কথা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কথা বলছেন। তিনি বলেছেন, আমি জাতীয় নেতাও না, আমি জাতীয় নেতা হতে পারিনি, কিন্তু আমি স্থানীয়ভাবে কথা বলি। এবং তার সাথে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই, তিনি যেহেতু প্রকাশ্য মাঠের মধ্যে সবার সামনে বলেছেন, সেই কথাগুলোরও বিচার বিশ্লেষণ হওয়া দরকার এবং যার বিরুদ্ধে বলেছেন তাদেরও আসলে কি আওতায় আনতে হবে সেটা বুঝতে হবে। কারণ হচ্ছে যে তাদের কথা উনি প্রকাশ্যেই বলেছেন এবং উনি সাক্ষী দিয়ে নিশ্চয়ই প্রমাণ ওনার কাছে আছে, সেটা আমরা দেখব। কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে যে উনি কিন্তু এর আগেও পৌর মেয়র নির্বাচিত হয়েছেন, এর আগেও দলের সাথে বছরের পর বছর ধরে সম্পৃক্ত আছেন, 40 বছরেরও বেশি বা আরো বেশি। এই কথাগুলো কিন্তু ওনার কাছ থেকে শুনি নাই। উনি হঠাৎ করে কেন এই কথা বললেন সেটা অবশ্য বিচার বিশ্লেষণের দাবি রাখে। তারপরও গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন কর্মী হিসেবে বলতে পারি, দলের সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য হলো একজনের বিরুদ্ধে কথা বলা। সুতরাং ধারণা প্রসূত কথাবার্তা, অনুমান নির্ভর কথাবার্তা, কানাঘুষার কথাবার্তার বিরুদ্ধে না বলে কংক্রিট কিছু বললে সেটা আমাদের জন্য সুবিধা হয় আসলে। জি, শামা ওয়াহিদ, আপনি কি ধারণা প্রসূত কিছু না বলে কংক্রিট কিছু বলতে পারেন? না, এটা ধারণা প্রসূত না। শুনেন, মনে আছে ওই যে কয়েক বছর আগে যে আপনাদের, গত বছরই তো, যে যুবলীগের ক্যাসিনো কাণ্ড, সব বড় বড় নেতারা সব ধরা হলো এবং বিভিন্ন জনের বাসায় শত শত কোটি টাকা পাওয়া গেল এবং এরা ক্যাসিনো মাধ্যমে এই এত কোটি কোটি টাকা পাচার করেছে। এই ঘটনাগুলা বাংলাদেশের মানুষের সামনে ঘটেছে। যখন ঘটছিল তখন কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ হয়েছে এবং মানুষজন এটা জানে যে এই আপনাদের বিভিন্ন লোকজন যাদের নাম উঠে এসেছিল তখন, তারা যে পরিমাণ অর্থ বানিয়েছে এই বিভিন্ন অবৈধভাবে, সেই অর্থের ভাগ আপনাদের দলেরই কিছু সংখ্যক লোক পাচ্ছিল না। সেই কারণেই আজকে কিন্তু আবার সেই এই লোকগুলাকে জেলে ভরে আবার নতুন, যাতে অন্যরা ভাগ, এই অঢেল টাকা, এই হাজার কোটি টাকার দুর্নীতির টাকা ভাগ যেন সবাই অন্যরাও পায়, সেটার জন্য কিন্তু একটা ব্যবস্থা করে এদেরকে জেলে ভরা হয়েছিল। আজকে কিন্তু আমরা এই যে ক্যাসিনো কাণ্ডে দুর্নীতির কারণে যাদেরকে ধরা হয়েছে, এদের মামলাগুলোর কি অবস্থা, এবং আমরা শুনি যে অনেকে, বেশিরভাগই হাসপাতালে ভালোভাবে, মানে একেবারে বহাল তবিয়তে আছে, মেহমানের মতো আছে। আজকে গত 12 বছরে আপনি যদি শুধু এই ওবায়দুল কাদেরের ভাইয়ের কথা বাদ দিলাম, বা সাইদ খোকন তাপস যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এটা আমি বাদ দিলাম, কিন্তু আপনি গত 12 বছরে যদি আপনি চিন্তা করেন যে উনি তো একজন ডাক্তার, 2020 সালে শুধু এই করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য খাতে যে দুর্নীতিটা মানুষের সামনে এসে পড়েছে, এবং শুধু স্বাস্থ্য খাত না, প্রত্যেকটি খাত এই সরকার ভেবে চিন্তে ধ্বংস করেছে, প্রত্যেকটি সেক্টর ধ্বংস করেছে, প্রত্যেকটি সিস্টেম ধ্বংস করেছে। আজকে কোনো সিস্টেমই কিন্তু ঠিক মতো কাজ করছে না এই সরকারের অপরিসীম দুর্নীতির কারণে। ওনারা বিএনপির কথা বলে যে কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আজকে গত 12 বছরে চ্যাম্পিয়নেরও চ্যাম্পিয়ন হয়ে গেছে। মানে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যায় দুর্নীতির কারণে, চ্যাম্পিয়নেরও চ্যাম্পিয়ন হয়ে গেছে আওয়ামী লীগ। আজকে আপনি দেখেন, প্রতিদিন পত্রিকায় দেখবেন যে গতকালকে যে
মানে আমি বলছি না যে মাছ বিক্রি করা বা একজন কৃষক বা এটা কোনো খাটো কাজ, কিন্তু যে গতকালকে মাছ বিক্রি করে খেয়েছে আজকে সে 100 কোটি টাকার মালিক। আওয়ামী লীগের একটা কৃষক লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ কোন লীগের স্ট্যাম্প যদি তার গায়ে থাকে তাহলেই সে 100 কোটি 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আজকে আমরা আওয়ামী লীগের নাম শুনতে পাচ্ছি চাল চুরিতে, প্রাণের চাল চুরি করছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আজকে করোনার সময় যে ভ্যাকসিন, যে সারা উন্নত দেশগুলোতে অলরেডি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, আমাদের দেশে কবে ভ্যাকসিন আসবে, কিভাবে আসবে, ভ্যাকসিনের রিফ্রিজারেট কিভাবে হবে, কত লোককে দেওয়া হবে, সেগুলো নিয়েও কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যে আছি। আজকে এটা ইন্ডিয়ার আপনি অনেক গুরুতর অনেক অভিযোগ তুলেছেন, আমি আপনার কাছে আসছি। প্রফেসর হাবিব মিল্লাত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগ তুললেন সামাওয়াত, বিশেষ করে ত্রাণ নয়-ছয় করার অভিযোগও। আপনি দেখেন যে আবারও একই কথা বলবো যে একটি প্রমাণ দিন কোন এমপি কোন মন্ত্রী যে কথাটি বলা হয়েছে চাল সংক্রান্ত, তার আমি অন্য কথাটি মুখ দিয়ে উচ্চারণ করলাম না, কারণ আমার খারাপ লাগছে এই কারণেই যে উনি একটি বড় দলের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সেই দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যদি এই ধরনের ঢালাও, অগোছালো এবং অসংলগ্ন কথাবার্তা বলতে পারেন, তাহলে আমি একটু আপনি একজন মন্ত্রী বা একজন এমপির নাম বলেন, আপনি একজন মন্ত্রী বা এমপির নাম বলেন, আপনি একজন নাম। বর্তমান প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর উপর দায়িত্ব না দিয়ে প্রশাসনের উপর দায়িত্ব দিয়েছিলেন ত্রাণ বিতরণের জন্য। আপনি তো দেখা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার, যে আপনার অ্যাডভাইজার দায়িত্ব দেওয়া হয়েছে। আমার কথাটা শেষ। সুতরাং তাদের অর্থাৎ সব হাইপোথেটিক্যাল কোন কথাবার্তা সত্যিকার অর্থে আজকে পর্যন্ত আমার টক শোতে তো অভিজ্ঞতা কম হচ্ছে না। বিএনপি নেতা কর্মীদের যখনই টু দা পয়েন্টে কথা বলতে পারি তখন তারা এমন একটা মন্তব্য করে বসে যে সেটার পক্ষে কথা বলা আসলে সম্ভব হয়ে ওঠে না, কারণ তাদের বিরুদ্ধে তথ্য সমৃদ্ধ কোনো বক্তব্য নেই। আমি একটা ইনফরমেশন দিয়ে শুরু করছি। উনি বলছেন কবে ভ্যাকসিন আসবে, আপনাকে আশ্বস্ত করে বলছি আজকে এ মাসের 12 তারিখ, আগামী 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে ভ্যাকসিন আসবে, কথাটি বলে রাখলাম। আপনি যদিও পত্রপত্রিকা পড়েন কিনা জানি না, তবে পড়লে এই কথাটি আপনি জানতে পারতেন। আর কিভাবে দেওয়া হবে একটু খোঁজ দিয়েন, দেখবেন অর্গানাইজ করা হয়ে গেছে। সারা পৃথিবীতে যে স্ট্যান্ডার্ড ওয়েতে করা হয় WHO এর গাইডলাইন অনুযায়ী বাংলাদেশে এটা হয়েছে, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনি বলেছিলেন যে ট্রাম্পের টুইটার বন্ধ করেছে, বাংলাদেশে এটা পারবে কিনা। আরে বাংলাদেশের কেউ তো অসংলগ্ন এবং উস্কানিমূলক কথাবার্তা বলে না, তাহলে তো আপনাদের টুইটার বা ফেসবুক বা টকশো আজ থেকে 7-10 বছর আগে বন্ধ হয়ে যেত, কিন্তু সেটাও বাংলাদেশ সরকার করে না, গণতন্ত্রে বিশ্বাস করে বলে। আপনার ক্যাসিনো নিয়ে আপনি একটা ভাগাভাগির খুব একটা সুন্দর কথা বলেন, যতবার কথা বলেছেন ততবারই ভাগাভাগির কথা বলেছেন। আমি বুঝতে পারলাম না করোনার কাকে নিয়ে কে ভাগ পাচ্ছে, এই ব্যাপারে যদি তথ্য থাকে, আপনি গণমাধ্যমে আছেন, আপনি একটু খোলাসা করে বলেন, তাহলে আমাদের জন্য। বিভ্রান্ত হচ্ছেন মিল্লাত সাহেব, বিভ্রান্ত। আমি আসলে বিভ্রান্তই তো। ক্যাসিনো যুবলীগের, আপনাদের যুবলীগ ছাত্রলীগের দুর্নীতির কথা বলেছি, আমি শুনেছি সেটা, কিন্তু আপনি এই কথাও বলেছেন যে একজনের ভাগাভাগি না হওয়ার কারণে তারা ধরা পড়ে ভাগাভাগি কাউকে সুবিধা করে দেওয়া হচ্ছে, এই কথাটি আপনি বলেছেন। কিন্তু সেটা যদি একটু স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আপনি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনি বলছেন দুর্নীতিতে পুরস্কার না, বাংলাদেশের এই পুরস্কারটি আর দরকার নেই। যদিও স্বাস্থ্য খাতে প্রাথমিকভাবে কিছু কিছু দুর্নীতি হয়েছিল এই বছরটিতে, এবং এই বছর না এর আগেও হয়েছে, এবং এতে অস্বীকার করার কোনো কারণ নাই, এবং তার জন্য যারা অপরাধী তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠেছে। আপনি দেখেন আপনার নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র 2 কোটি টাকার জন্য তার বিরুদ্ধে 10টি বছর মামলা করতে হয়েছে তাকে সাজা দেওয়ার জন্য। আর এখানে এতজন মানুষ জড়িত আছে, তাদের ধরতে তো অন্তত 2-4টি বছর সময় দিবেন। তখন না হয় বললেন যে 5 বছর তো চলে গেল, আর তো ধরতে পারলেন না আপনারা, তখন হয় বলতে পারেন একটু সময় দেন আমাদেরকে। আপনি দেখেন যে এই ধরনের যখন কথাবার্তা হয় এবং যখন আমরা মনে করি যে 2020 সন নয়, 2019-এও দুর্নীতি হয়েছে, 2001-এও দুর্নীতি হয়েছে, 2091 সনেও দুর্নীতি হয়েছে, দুর্নীতিকে ধরাটা হচ্ছে বড় কথা। এই সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার
দুর্নীতিবাজদের ধরতে চায়, অন্য কোন সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে হাওয়া বহন করে, কিন্তু তারা দুর্নীতিবাজদের জনাব হাবিব মিল্লাত এমপি, একটা বিরতি নেই, আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আমরা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপির বক্তব্য শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, পত্রিকায় গণমাধ্যমে বিভিন্ন জায়গাতে এই অন্তর্দ্বন্দ্বের খবর তো আমরা পাচ্ছিও, সেটি তো দলের ভেতরে, কিন্তু দুই দলের ভিতরে আওয়ামী লীগ এবং বিএনপির বক্তব্যের ভিতরে বেশ ভিন্নতা এই টকশোতেও আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন আপনি? জি, এটা আসলে আমাকে খুব পীড়িত করে। আসলে দুটি দলেরই তিক্ত অভিজ্ঞতা তো বেশি, তারা সেই তিক্ত অভিজ্ঞতা বের হয়ে আসতে পারে না। শামা ওবায়েদ আমার অত্যন্ত একজন প্রিয় রাজনীতিবিদ, আমি ওনার সাথে অনেক টকশো করেছি, আই এম ভেরি রেসপেক্টফুল টু হার, কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীকে চালচল বলতে একটুকু হেজিটেট করলেন না, একটুকু দ্বিধাবোধ করলেন না। এমপি মন্ত্রীরা এবার করোনা পিরিয়ডে কমপ্লিটলি ত্রাণের দায়িত্ব থেকে দূরে ছিল, চাল চুরি করে না। হ্যাঁ, কিছু রাজনীতিবিদ ধরা পড়েছে, তারা লোকাল গভর্নমেন্টের কিছু, সেটা পার্সেন্টেজ 1% না। তো এই যে মানে আমাদের ত্রাণ কার্যক্রম ম্যাসিভ, এটা তো রাজনীতিবিদ ছাড়া করা যাবে না। সেখানে 1% করাপশন হলে রাজনীতিবিদদের বাদ দিয়ে দিতে হবে, এটা কিন্তু রং ফিলোসফি। আমি শিওর শামা ওবায়েদ এই ফিলোসফিতে বিশ্বাস করবে না। আমাদের বিশাল কিছু বড় সমস্যা আমরা আছি, আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মানবাধিকার কমিশন বলে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, এটা কি দৃশ্যমান হচ্ছে? আমার তো মনে পড়ে না গত 6 মাসে জাতীয় কোন ইস্যুতে মানবাধিকার কমিশন একটা স্টেটমেন্ট দিয়েছে, একটা বক্তব্য দিয়েছে, আমি দেখিনি। এই যে রাষ্ট্রকে দায়বদ্ধ করার যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো আস্তে আস্তে ম্রিয়মান হয়ে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে সাইলেন্ট হয়ে যাচ্ছে। তাতে রাষ্ট্রের লেভিয়েথান হওয়ার পথে আর কোনো বাধা থাকছে না। সংসদ, যার কাছে থিওরিটিক্যালি গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, কিন্তু আর্টিকেল 70 থাকার কারণে সংসদ বেসিক্যালি সরকারকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকার সংসদকে নিয়ন্ত্রণ করছে। এবং এর প্রধান কারণ হচ্ছে ন্যাচারালি যিনি সংসদের নেতা, তিনি সরকারি দলের নেতা, তিনি ক্যাবিনেটের নেতা, তিনি স্পিকার নিয়োগ করছেন, এবং থিওরিটিক্যালি তিনি তার দলের সুপারিশে রাষ্ট্রপতি হচ্ছে। তাহলে আলটিমেটলি উইথ আর্টিকেল 70 তার বিরুদ্ধে কেউ ভোট দিতে পারবে না, সেই দলের বিরুদ্ধে কেউ সংসদে কথা বলতে পারবে না সরকারি দলের এমপিরা। আজকে একটা রুলিংস আসা উচিত যে সরকারি দলের এমপিরা ভোটিং ছাড়া অন্য সব বিষয়ে মন্ত্রণালয়ের সমালোচনা করতে পারবে। আমাদের সংসদীয় স্কিমে এটা আছে, যে কারণে আমাদের রুলস অফ প্রসিডিউরে বলা আছে বেসরকারি সদস্য কারা, ক্যাবিনেট মেম্বার ছাড়া বাকি সবাই বেসরকারি সদস্য। অর্থাৎ বাকি সবাই ক্যাবিনেটকে দায়বদ্ধ করবে, বাকি সবাই মন্ত্রীদেরকে ইন্ডিভিজুয়ালি এন্ড কালেক্টিভলি রেসপন্সিবল করবে। পার্লামেন্টকে স্ট্রেনদেন না করে আমরা পার্লামেন্টকে একটা দায়বদ্ধতার খাঁচার মধ্যে ঢুকে দিয়েছি আর্টিকেল 70 ওয়াইডেস্ট ইন্টারপ্রিটেশন করে। আর্টিকেল 70 সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত। এবং আওয়ামী লীগের মতো দলের জন্য এখন যেটা প্রয়োজন, তাদের দল থেকে ইন্টারনালি এমপিদেরকে বলা উচিত তোমরা আমাদের মন্ত্রণালয় বা মন্ত্রীদের সমালোচনা করো। এটা কেন দরকার? কারণ তাহলে মন্ত্রীরা পারফরমেন্স করতে অনেক বেশি আগ্রহী হবে, আরো দেশটা ভালো চলবে। দেন আরেকটা ইস্যু আসবে, মন্ত্রীরা কি আসলে ফুললি এম্পাওয়ার্ড? অনেক মন্ত্রী নাম প্রকাশের সত্য না জেনে পত্রিকায় মন্তব্য করেছে যে আমার মন্ত্রণালয় চালাচ্ছে সচিব, আমার হাতে ক্ষমতা নাই, দুঃখ করেছে। সেটাও আরেকটা প্রবলেম। এই দেখুন কোভিডের মধ্যে একটা বড় সমস্যা, এসএসসি রেজাল্ট এখন পর্যন্ত হচ্ছে না, সিদ্ধান্ত নিতে পারছে না মন্ত্রণালয়। আমি জানতে পেরেছি বা শুনতে পেরেছি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার জন্য তারা অপেক্ষা করছে। দিস ইজ, আমি বলবো কমপ্লিটলি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, যে অনেক সিদ্ধান্ত তার টেবিল, তার মতামত ছাড়া হচ্ছে না। শরীরের সমস্ত রক্ত যখন মাথায় চলে আসে, তখন সেটা শরীরের জন্য ভালো না, মাথার জন্য ভালো না। সমস্ত ক্ষমতা যদি মেইন সুইচে চলে আসে, তখন সেটা মেইন সুইচের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ডিসেন্ট্রালাইজ করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করতে হবে, ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করার সুযোগ দিতে হবে, আর নির্বাচন ব্যবস্থায় উদারতা আনতে হবে। সরকারি দলের সাথে বিরোধী দল, সেটা জাতীয় পার্টি হোক অথবা বিএনপি হোক, এখানে লেভেল প্লেইং ফিল্ডের একটা পর্বত প্রমাণ ব্যবধান আছে। সেই যে অনেক নিচের ব্যবধানে থাকা বিরোধী দলের প্রার্থীরা উঠে আসতে পারে, এরকম একটা পরিবেশ করতে হবে, এরকম কিছু নিদর্শন স্থাপন করতে হবে। আমি তো বলেছি নির্বাচন কমিশনের সরকারি দল জয়ী হওয়ার অসংখ্য নিদর্শন আছে, সরকারি দলের পরাজিত হওয়ার কিছু নিদর্শন এখন প্রয়োজন। আরেকটা কথা যেটা ওবায়দুল হিসেবে ভাই বলেছেন, আমি যেটা অনুভব করেছি রাজনৈতিক কৌশল হিসাবে, উনি সামনে মেয়র ভোটে সর্বদলীয় ভোট চাচ্ছেন, এবং সর্বদলীয় ভোট পাওয়ার জন্য যেভাবে কথা বললে সর্বদলীয় ভোট পাওয়া যাবে, উনি সেই কৌশলে আগাচ্ছেন। এটা আমার স্থানীয় ভোটের একটা কৌশল, এবং তিনি খুব দেশবরণ্য বা
দেশের জাতীয় রাজনীতির খুব উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে আমরা তাকে জানতাম না। তিনি জি, অনেক অনেক ধন্যবাদ শামা ওবায়েদ। নোয়াখালীতে কাদের মির্জা যেসব কথা বলছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে এটি তার নির্বাচনী কৌশল। কি বলবেন আপনি? কি বলছেন? আচ্ছা, আমি বলি, আমাকে তো বলা হয়েছে যে আমি কল্পনা করে করলাম যে চাল চুরি হয়েছে। কালের কণ্ঠে 10ই এপ্রিল 2020 সালের নিউজ, কালের কণ্ঠ আপনাদের পত্রিকা, করোনাতেও 2264 বস্তা সরকারি ত্রাণের চাল চুরি, এটা এপ্রিল মাসের নিউজ, ওই মাসে চুরি হয়েছে। ত্রাণ নিয়ে দুর্নীতি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে থেমে নেই ত্রাণের চাল চুরি। চাল চুরি ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা বেশি জড়িত বলে অভিযোগ আছে। জনপ্রতিনিধি কারা? আওয়ামী লীগের যারা ওখান থেকে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, ইউনিয়ন নির্বাচিত হয়েছে, এবং সেখানে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়নের উদাহরণ আছে। সেখানে কি কোনো এমপি এবং মন্ত্রীর কথা বলা আছে? প্রশ্ন করেছি, ফরিদপুর আপনার শ্বশুর বাড়ি, ফরিদপুর জেলায় ছাত্রলীগ যদি 2000 কোটি টাকা পাচার করে থাকে, আপনি তাহলে চিন্তা করেন যে সারা দেশের কি অবস্থা। আপনি গণতন্ত্রের কথা বলেন, 2020 সালের প্রথম 6 মাসে 327টি ডিজিটাল সিকিউরিটি আইনে, এই কালো আইনে মামলা হয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই জানেন 327টি মামলা আইন ও সালিশের রিপোর্ট অনুযায়ী প্রথম 6 মাসে 327টি ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে, এবং অধিকাংশই সাংবাদিকদের বিরুদ্ধে হয়েছে। কেন হয়েছে? কারণ তারা সারা দেশ ব্যাপী ঘুরে ঘুরে এই অবৈধ দুর্নীতি, চাল চুরি, ত্রাণ চুরি এগুলোর কথা যখন তুলে আনার চেষ্টা করেছে, তখন তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে, কালো আইনে মামলা হয়েছে। যেই সরকার গণতন্ত্র ধ্বংস করার জন্য, মানুষের গলা চেপে ধরার জন্য ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে একটি কালো আইন করতে পারে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। এবং শামীম হায়দার পাটোয়ারি যেটা বললেন যে ওবায়দুল কাদেরের ভাই লোকাল নির্বাচনে জেতার জন্য এই কথা বলেছে, উনি তো ভাই তাহলে বুঝতে পেরেছে যে সাধারণ জনগণের পালসটা কি। সাধারণ জনগণ মনে করে যে তাদের ভোট বিবেচিত হয় না। ইভিএম এ ভোট দিতে গেলে আপনি ঢুকবেন, আপনি মেশিনে চাপ দিবেন, আপনি যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যখন ডাটা আসবে, তখন আপনাকে ভোটারকে বলা হয় গেট আউট, আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তার মানে কি ভোটার কিন্তু ওই বাক্স পর্যন্ত গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না। সুতরাং আজকে হচ্ছে এটাই বাস্তবতা। এই আওয়ামী লীগ সরকারকে এই দেশের জনগণ, ভোটাররা, নিউ জেনারেশন, নেক্সট জেনারেশন কখনোই ক্ষমা করবে না। এই দেশের ভোটাধিকার এবং নির্বাচন। অনেক ধন্যবাদ অধ্যাপক হাবিব মিল্লাত। নেক্সট জেনারেশন আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করবে না বলছেন শামা ওবায়েদ। কি বলবেন আপনি? আমি পছন্দ করি। আমি মনে হয় যে যারা আমার বিশেষ করে শামা ওবায়েদ যে কথাগুলো বললেন খুবই চমৎকার কথা, যে ভবিষ্যৎ জেনারেশন, উনি হয়তো এখন রাজনীতি বাদ দিয়ে হাত দেখা শুরু করেছেন, এই জন্য ভবিষ্যৎ সম্বন্ধে দেখতে পাচ্ছেন। আমরা তো দেখতে পাই না। আমরা যখন কথা বলি, তারপরে আরেকটা কথা বলি, ওনার সম্বন্ধে আমার ধারণা খুবই ভালো। সত্যিকার অর্থে ওনাকে রাজনীতি হিসেবে, ওনার নিজের বাড়িও ফরিদপুরে, সেটাও আমি জানি, এবং সবকিছুতে চিনি, জানি, ভালো করে জানি। কিন্তু সাথে সাথে এটাও জানি উনি একটা ব্যাপারে তালগোল পাকিয়ে ফেলেছেন। কেন যে পাকালেন আমি বুঝতে পারলাম না। উনি কালোর কণ্ঠে পড়ে শোনালেন স্থানীয় প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, জাতীয় সংসদ সদস্য কিংবা মন্ত্রীরা কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি নয়, তারা জাতীয় সংসদের সদস্য। স্থানীয় প্রতিনিধি বলা হয় চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর। এটুকু আপনার বোঝার ক্ষমতা যদি না থেকে থাকে, আপনি আরেকটু পড়াশোনা করা শুরু করেন, আমার মনে হয় এটা আরো ভালো হবে। আপনি আরেকটি কথা, আপনি তো বলেন আপনার সিরাজগঞ্জের নির্বাচনের সময় একটা মেয়ের গুলি করে চোখ অন্ধ করে দেওয়া হয়েছিল, এটাকে আপনি গণতন্ত্র বলতে পারেন না ডাক্তার সাহেব? আমি তো গণতন্ত্র বলি নাই, তবে একটা মানুষকে গুলি করলে যদি চোখ অর্থ হয়ে যায়, এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু আমি তো জানি চোখে গুলি লাগলে, মানুষের যদি গুলি সত্যিকার অর্থে চোখে লাগে, মানুষের তো বেঁচে থাকার কথা না। ডাক্তার হিসেবে বলছি, কারণ এটা এমন একটা সেন্সিটিভ জায়গা, ব্রেন থেকে মাত্র একটা পাতলা বোন দিয়ে ব্রেনের সাথে ডিফারেন্ট। এই চোখের পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে একদম পাতলা মানে তাহলে গুলি করে অন্য কথা বলেন, বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমি কিন্তু আপনার কথা সময় একটা কথা শুনিনি
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি এই যে এতগুলো কথা বললেন, সত্যিকার অর্থে যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সবার পিছনে লেগে থাকতো, অন্তত 5টা ব্যাপারে আপনার বিরুদ্ধে কথা বলা যেতে পারতো। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু আপনার বিরুদ্ধে কিছু করছে না। আপনি যদি বলেন আপনি যে কথাগুলো বলেছেন ইতিমধ্যে, আমি 5টা 6টা কথা বলে দেই, যার প্রত্যেকটি সত্য ঠিক না, হয়তো আপনি বিভ্রান্ত হয়ে কোনো কারণে কথাগুলো বলেছেন। আপনি বলেছেন যে 264 জন স্থানীয় জনপ্রতিনিধি, শেষ মিনিট বাংলাদেশের চলছে। স্থানীয় জনপ্রতিনিধির সংখ্যা জানেন আপনি? 70,000-এরও বেশি যদি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার দিয়ে ধরে থাকেন, তাদের মধ্যে 264 জন, তার মধ্যে হ্যাঁ সকল দলের লোকজন আছে, তাদের আমরা ঘৃণা করেছি, তাদেরকে ধরেছি, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। আরেকটি কথা শামীম ভাই যেটি বলেছেন যে সরকারের এমপিদের সম্পাদকদের সমালোচনা করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশের যারা বিরোধী দল বলে তারা দাবি করে, তারা কি এর জন্য প্রস্তুত? একজন মানুষ শুরু করেছে, তারা কি খুশি হয়েছে যে আমরা তো কিছু করতে পারলাম না, এখন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে কিছু করতে পারে। আর তাদের প্রতি আমার একটাই অনুরোধ বা উপদেশ, সেটি হচ্ছে বা পরামর্শ, সেটি হচ্ছে নিজের পায়ে দাঁড়ান, নিজেরা সমালোচনা করেন, সত্য কথা বলেন, তখন দেখবেন জনগণ আপনাদের সাথে আসবে। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে আজকের মতো SSRM জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর জানতে এবং খবরের বিশ্লেষণ পড়তে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।